বিক্রম ব্যানার্জি বলছেন? হ্যাঁ বলছি। দেখুন, এই যে লিস্টটা বেরিয়েছে, প্রথমত এই 1800-1900 টেন্টেড হবে না, টেন্টেডের সংখ্যাটা আরো বেশি হবে। আমাদের যে হিসাব তাতে করে 5500-6000 হবে। এই লিস্ট আবার চ্যালেঞ্জ হবে, এবং যা করে যাচ্ছে এই তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার, আগামী 10 বছর 8 বছর পর আবার না এই পরীক্ষাটা একটা বিপদের সম্মুখীনের জায়গায় চলে যায়। এবং এরা, আমি আপনাকে বলি, দাগি চিহ্নিতকরণের জন্য স্কুল সার্ভিস কমিশনকে দায়িত্ব দিয়েছে। তারা লিস্ট প্রকাশ করবে। এই লিস্ট তাদের আরো আগে প্রকাশ করা উচিত ছিল। যখন বিচারপতি গঙ্গোপাধ্যায় ছিল তখন তিনি লিস্ট প্রকাশের অর্ডার দিয়েছিলেন, বারবার করে সেই লিস্ট প্রকাশকে বাধা দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে। শেষমেশ প্রকাশ জোর করে প্রায় হলেও করতে হলো, কিছু সংখ্যক লিস্ট বেরোলো, কিন্তু পুরো লিস্টটা বেরোলো না। এই সরকারে যারা পরিচালনা করছেন, যারা সরকার বসে আছে, তারা নিজেরাই দাগি, তারা নিজেরাই হ্যাবিচুয়াল অফেন্ডার। তারা কখনো এই জিনিসটা করে, এটাকে সেই কোর্টের মাধ্যমেই পুরো যে এটা স্বতঃপ্রণোদিতভাবে করে দেওয়া উচিত ছিল। আজ অব্দি কারা জেনুইন সেই লিস্টটা বেরোলো না, আজ অব্দি বেরোলো না। অনেকে আমাদের নামে বলছিল, অনেকে আইনজীবীদের নামে কথা বলছে, এই করছে ওই করছে সেই করছে, কিন্তু আজ পর্যন্ত এই লিস্টটা বেরোলো না, যার জন্য পুরো প্যানেলটা বাতিল হয়ে গেল। সুপ্রিম কোর্টের 42 নম্বর প্যারাগ্রাফে খুব স্পষ্টতই বলেছে, এই ধামাচাপা দেওয়ার জন্য আজকে পুরোটা চলে যায়। আজকে যখন লিস্টটা বেরোলো, যারা যারা ওই কিছু দালাল আছে ওই 26,000-এর মধ্যে, ওই 26,000-এর দালালগুলো কি করছে? বাড়িতে বসে ঘুমোচ্ছে? 26,000-এর মধ্যে যে দালালগুলো ছিল, যেগুলো তৃণমূলের দালাল বলে পরিচিত বাজারে, আমি নাম বলবো না কারোর, সেই 26,000-এর দালালগুলো কি বাড়িতে বসে বসে ঘুমোচ্ছে? আগামী দিনের লড়াই আরো, আগামী দিনে আপনি তাদেরকে কেন হঠাৎ টার্গেট করলেন? মানে দালালগুলো তো বলে বেড়ায়, অনেক কথা দালালগুলো বলে বেড়ায়। চেয়ারম্যান নাকি 5,000-এর লিস্ট জমা দিয়েছে, অমুক করেছে। তো যখন সুপ্রিম কোর্টের মামলা চলছিল তখন থেকেই তো বলে বেড়াচ্ছিল। তো তারা এখন বলছে না কেন যে এই লিস্টে স্যাগ্রিগেশন করা উচিত ছিল? স্যাগ্রিগেশন মানে জেনুইন পেকেট স্যাগ্রিগেশনের কথা বলছি না, যে আউট অফ প্যানেল এরা, র্যাঙ্ক জাম্প এরা, এক্সপায়ারি অফ প্যানেল এরা, এটাও কি মানে বললে দোষ হয়ে গেল? দেখুন, আপনাকে আমি আবারও বলি, এই 1800 লিস্টটা নিজেদের মতন বানানো লিস্ট, এবং টেন্টেড ক্যান্ডিডেটদের সংখ্যা আরো বেশ কিছু এখানে বসেছে। আমি আপনাকে বলি, আউট অফ প্যানেল, এক্সপায়ারি অফ প্যানেল, র্যাঙ্ক জাম্প, ওএমআর মিসম্যাচ, ব্ল্যাঙ্ক ওএমআর, এগুলো তো ক্যাটেগরাইজেশন করা ছিল। ইচ্ছাকৃতভাবে এটাকে আবার ধামাচাপা দেওয়ারই চেষ্টা হলো। অফেন্ডার তারা চালাচ্ছে। আমি বলছি, সরকার স্বীকার করে নিল আজকে লিস্ট দিয়ে, সে যে পরিমাণ চুরি হোক, কিন্তু তারা স্বীকার করে নিল যে এই সরকার চুরি করেছে, চাকরি চুরি করেছে। এটা তো স্বীকার করলো বিক্রম দা। এটা স্বীকার করলো বলতে ভুল হবে, এটা সুপ্রিম কোর্ট ঘাট ধরে স্বীকার করালো। আমাদের দেশের ইন্ডিপেন্ডেন্ট বিচার ব্যবস্থা তাদেরকে ঘাট ধরে স্বীকার করালো। তারা স্বীকার করেনি, তাদেরকে ঘাট ধরে স্বীকার করানো হয়েছে, এবং ভবিষ্যতে আরো কিছু বেরোবে। এটার জন্য আপনারাও অপেক্ষায় থাকুন। বিক্রম দা, কি মানে আমি এই মুহূর্তে জিজ্ঞাসা করব যে আমাদের মুখ্যমন্ত্রীর এর পরও কি আর চাকরি নিয়ে, বা আপনাদেরকে যেভাবে উনি টার্গেট করেন, কিছু হলেই পিল করে দিচ্ছেন, সেইভাবে কি আর টার্গেট করা উচিত হবে না এখন পদত্যাগ করে নেওয়া ভালো হবে? আমার মতে মুখ্যমন্ত্রীর তো পদত্যাগ করা উচিত। নির্লজ্জ বেহায়ারা কোনোদিন পদত্যাগ করে না, নির্লজ্জ বেহায়ারা কোনোদিন পদত্যাগ করে না। আমি এর থেকে কি ভাষা বলবো, শব্দ প্রয়োগ করবো বলুন? ক্ষমতার লোভ এত, পয়সার লোভ এত, তারা কোনোদিন জায়গা বা গদি ছাড়বে না। আজকে সুপ্রিম কোর্টে যে মামলাটা হয়েছে, যার ভিত্তিতে লিস্ট বার করেছে, সেই মামলাটা আমরা করেছি। আমাদেরকে দেখতে পেয়েছেন দিল্লিতে যে ওই হ্যাঁ, মামলা স্কুল সার্ভিস কমিশনের করছি, দীর্ঘদিন আমরা লিস্ট বার করারও চেষ্টা করছি, এটা ঠিক, এটা অস্বীকার করার জায়গা নেই। আমাদের মামলাটা 2 সেপ্টেম্বর উঠবে। কন্টেম্পটা কোথায় বিচার হবে, হাইকোর্টে হবে না সুপ্রিম কোর্টে হবে, সেই মামলাটা 2 সেপ্টেম্বর উঠবে। সেই মামলাটা আমরা করেছি, আছি আমরা। এরা তো আরো একটা সেট অফ পিটিশনাররা করেছি। আমাদের যারা মামলাকারী তারা তো এই মামলাটা করেনি, বা আমরাও এই মামলাটা, এই পার্টিকুলার যে মামলাটার ভিত্তিতে আজকে এই লিস্টটা বেরোচ্ছে, এটাও তো লোকে দেখেছে। তাই জন্য এই সব মূর্খদের কথাবার্তা,
হ্যাবিচুয়াল অফেন্ডারদের কথার কোনো উত্তরই দেওয়ার প্রয়োজনীয়তা নেই, কারণ আইন আইনের পথে। কল্যাণ ব্যানার্জি বললেন 1900, আজকে হয়ে গেল 1803। দেখুন, আবারও বলছি, সরকার যারা পরিচালনা করছে তারা হলো ফ্রড, তারা হলো হ্যাবিচুয়াল অফেন্ডার। যারা ফ্রড হয় তারা কখনো কোনো জিনিস ঠিক করে, যারা ফ্রড হয় তারা কখনো কোনো জিনিস ঠিক করে। বেসিক ফ্রড, আপনাকে আমি বলে দিই, বেসিক ফ্রড। মানে সরকার ফ্রড হলে সরকারের মুখ্যমন্ত্রী তো সততার প্রতীক তো। সেটা উনি নিজেকে সততার প্রতীক দাবি করেন, বাংলার মানুষ দাবি করেন, বাংলার মানুষ দাবি করে। ওনার নির্দেশে এই লিস্ট বেরিয়েছে। আমি আপনাকে বলে দিই, চেয়ারম্যান ঘনিষ্ঠ মহলে বলেছে যে আমি পুরো লিস্ট বার করে দেবো, আমার কাছে খবর আছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এরকম একটা লিস্ট বেরিয়েছে। কোন স্কুলে পড়ে সেটা নেই, আউট অফ প্যানেলের কোনো কে কারা, এক্সপায়ারি অফ প্যানেল কারা, ব্ল্যাঙ্ক হয়ে মার কারা, এই লিস্ট দেখে আপনি বুঝতে পারবেন। মানে একই নাম দুবারও আছে, আবার এটাও দেখা যাচ্ছে যে মানে এদেরকে কোথায় খুঁজে পাওয়া যাবে, কোন জেলায় এরা। মানে এই যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি, মানে এই যে টেন্টেডরা আবার পরীক্ষায় বসবে না, কেউ গ্যারেন্টি দিতে পারবে? আরে টেন্টেডরা পরীক্ষা বসছে তো, আমি তো আপনাকে বলছি 6000-এর কাছাকাছি টেন্টেড আছে। 1800 1900 বার করেছে, আরো 4000 সংখ্যাটা বাড়বে, সংখ্যাটা আরো 4000 বাড়বে। আমি আপনাকে বলছি, আজকে পারবে না, কালে দিনে পারবে। ততক্ষণে পরীক্ষা হয়ে গেলে তো পুরো পরীক্ষাটা বিপদে চলে যাবে। নতুন ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, তারা কি দেখছে? তাদের তো 10 বছর পর চাকরি পরীক্ষা দিয়ে তাদের চাকরিটা চলে যাবে কিনা তাই নিয়ে একটা ডাউটফুল জায়গায় চলে যাচ্ছে। 16 সালে পরীক্ষা হয়েছিল, 25 সালে গেছে চাকরি। মানে আবার সরকার একটা বড় দুর্নীতি করতে চলেছে নাকি? করতে চলেছে না, করছে। আমি শব্দটাই তো এই জন্য ব্যবহার করছি, হ্যাবিচুয়াল অফেন্ডার। আচ্ছা বিক্রম দা, আর একটা জিনিস, এই লিস্টের পেছনে কি বড় সড় ষড়যন্ত্র থাকতে পারে? কিচ্ছু ষড়যন্ত্র না, বাজার থেকে টাকা তুলেছে, তাদের নামগুলো যাতে প্রকাশ্যে না আসে, এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে এখানে নামগুলো বেরোতে গেলে তাহলে তৃণমূলের যেগুলো মাথা আছে তাদের পরিবারের লোক, তাদের রেকমেন্ডেশন যেগুলো আছে সেগুলোর নাম প্রকাশ্যে চলে আসবে। আপনি বলুন না, একটা পরীক্ষা নিচ্ছেন, লিস্টটা এতদিন পরে সুপ্রিম কোর্টের নির্দেশে একটা পোর্শন অফ দ্য লিস্ট জালি করে কেন বার করছে? এখনো জেনুইনদের লিস্ট কেন বার করা হলো না? এই প্রশ্নটা তো আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে করবেন না। যারা যারা শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছেন, কিছু দালাল আছে সারাদিন স্কুল সার্ভিস কমিশনার এই শিক্ষামন্ত্রীর কাছে ছুটে বেড়ায়, তারা গিয়ে প্রশ্নটা বলুক না যে কেন জেনুইনদের, এটা যদি বার করতে পারে জেনুইনদের লিস্টটা কেন বার করতে পারবে না? সেটা বার করতে কি অসুবিধা? মানে দাগি যদি বার করে দেয় তাহলে জেনুইন, বাদ বাকি যারা বেঁচে রইলো তারাই তো জেনুইন। এই জন্যই তো সুপ্রিম কোর্টের মামলাটাতে সবারটা ক্যান্সেল হলো। জেনুইনটা কোথায়? এরা তো 1900 বার করলো, কালকে যদি সিবিআই তদন্ত করে আরো 2000 বার করে, আমি তো বলছি এখানে আরো 4000 আছে দাগি, আরো 4000 সংখ্যাটা, 4000, 2000, 6000, 9, 10, 11, 12 টোটাল 6000-এর অ্যারাউন্ড টেন্টেড ক্যান্ডিডেট। আমি আপনাকে বলছি, মানে আমি বলছি 6800 মতো আপনারা বলেছিলেন, আমার যতদূর মনে আছে। টোটাল সুপ্রিম কোর্টে আমরা হিসাব বলেছিলাম 10,750, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 মিলিয়ে। তার মধ্যে 9, 10, 11, 12-এ 6000 দাগি আছে, 6000-এর ওপর, 6000-এর সামথিং বেশি কিছু দাগি আছে। এটা আমরা জানি তারা আছে কি বৃত্তান্ত। কিন্তু আমি তো 4 জনের নাম প্রকাশ্যে বলে দিলে সেটা তো আর দাগি হয়ে গেল না। কোর্টের অর্ডারের মারফত সরকারকে তো একটা পাবলিশ করতে হবে লিস্ট। ওই জন্য বললাম তো, দালালগুলো এতদিন ধরে বলে বেড়াচ্ছিল, দালালগুলো এখন বলছে না কেন? দালালগুলো এখন বলছে না কেন যে এই লিস্টটার টেন্টেড, আনটেন্টেড, এরা আউট অফ প্যানেল, এরা র্যাঙ্ক জাম্প, এরা এক্সপায়ারি অফ প্যানেল, এগুলো বেরোলো না? এই দালালগুলো এটা বলছেন, দেখবেন দালালগুলো এটা বলবে না। যেগুলো মমতা ব্যানার্জি আর ওই স্কুল সার্ভিস কমিশন আর শিক্ষামন্ত্রীর দালাল, এই 26,000-এর মধ্যে, তারা কিন্তু এই কথাগুলো বলবেন। দালালগুলোকে লোকে চেনা উচিত, আমি নাম বলবো না, 4-5টা আছে দালাল। তারা নিজেদেরকে মনে করে যে তারা আইনে ডক্টরেট।
তারা আইন বোঝাচ্ছে। বাবা, একটা যারা যারা প্র্যাকটিস করে, যত সিনিয়র আইনজীবী থেকে জুনিয়র আইনজীবী, তাদের কাছে যাবেন কোনো সময় জিজ্ঞেস করবেন, তারা 50 বছর 60 বছর প্র্যাকটিস করে বলে, শব্দটা প্রয়োগ করে যে আমরা আইনের ছাত্র। আমি তো বলি আমি আইনের ছাত্র, আমি কিছু আইন জানি না। তারা আইন শেখাচ্ছে দুনিয়াকে। বা দালালগুলো আইন শেখাচ্ছে, আইনে এটা হয় না কেন, আইনে এই যুক্তি হয় না কেন, নিরপরাধের কেন সাজা হবে, তারা আবার আইন শেখাচ্ছে এই দালালগুলো। দেখবেন দেখবেন মাঝে মাঝে টিভিতে আসে, মুখ দেখায়, বিভিন্ন সময় আপনারাও যান সেই দালালদের ইন্টারভিউ নিতে। তারা আইন শেখাচ্ছে। 50 বছর 60 বছর প্র্যাকটিস করে যারা সিনিয়র আইনজীবী যথেষ্ট রেসপেক্টেড, তারাও নিজেদেরকে আইনের ছাত্র বলে, আমি দেখেছি। আমি তো কিছুই জানি না বলে দালালগুলো আইন শেখাচ্ছে। ওই 4-5টা দালাল আছে, বিভিন্ন সময় আপনারা যান তাদের ইন্টারভিউ নিতে। মানে আপনি বলছেন যে তারা কেন সরকারকে বলছে না, তাই তো? এইটাই বলতে চাইছেন? না, আমি বলতে চাইছি দালালগুলো আজকের দিনে চুপ কেন? দালালগুলো আজকের দিনে চুপ কেন? যারা বলার দেখবেন ডেফিনেটলি তারা বলবে। আমি নিজে বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দিলাম, যাদের নামে ধরুন অভিযোগও আছে বা এই লিস্টে যাদের নাম আছে, এরকম কিছু বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম, তারা দাঁড়িয়ে বলছেন যে লিস্ট ঠিক হয়নি। তার নাম হয়তো অভিযোগ আছে, তিনিও বলছেন ঠিক হয়। দালালগুলো কোথায় গেল সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। দালালগুলো আগে চুপ করে বসে আছে কেন? মানে যারা আপনাদেরকে বলছিল কার্যত চাকরি খেয়েছেন, তাই তো? দেখুন, আমি নাম নেবো না, সবাই বুঝতেই পারছে আমি দালাল কাদেরকে বলছি। ফুল সার্ভিস কমিশনের 26,000-এর মধ্যে কিছু দালাল আছে, তাদের চেনা দরকার। কারণ যারা জেনুইন ক্যান্ডিডেট, এই দালালিপনা, এই ফ্রডগিরি, এই লিস্ট দেবো না, এই করবো না করে কিছু সাধারণ মানুষ বিপদে পড়ে গেল আজকে পশ্চিমবাংলা, এবং আগামী দিনে আরো পড়বে। প্রাইমারি আছে, কলেজ সার্ভিস কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আছে, আরো অনেক কিছু বেরোবে। হ্যাঁ, বিচার প্রক্রিয়াটা, বিচার ব্যবস্থা বললে ভুল হবে, বিচার প্রক্রিয়া যেটা, সেটা খুব ফাস্ট নয়, স্লো। কারণ সব পক্ষকে শুনতে হয়, শুনানি করতে হয়, সময় লাগে এটা। কিন্তু আইনের পথে চলবে, স্লো বাট স্টেডি। তাই জন্য 2016 সালের একটা পরীক্ষা 2025 সালে গিয়ে পুরো প্যানেলটা বাতিল হয়ে গেল। এর দায়িত্ব তো তৃণমূল নেবে না। দেখুন, আমি আজকে আইনজীবী আছি, আমি কালকে আইনজীবী থাকবো। একদিকে একজন বিচারপতি আছে, আজকে অনেকে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি সম্বন্ধে বলছেন। দেখুন, তার রাজনীতি কি করছেন না করছেন আমি সেই নিয়ে বলতে যাচ্ছি না। ডিভিশন বেঞ্চ যখন হয়েছিল, ডিভিশন বেঞ্চে যিনি বিচারপতিরা ছিলেন তাদের বিরুদ্ধে অনেকে অনেক কথা বলেছিল, সেই বিচারপতি পাল্টালো। আবার সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট থেকে আবার কলকাতা হাইকোর্টে নতুন সেট আপ বিচারপতি আসলো, নতুন সেট আপ বিচারপতির থেকে সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টে এক বিচারপতি থেকে আরেক বিচারপতি, যে বিচারপতির কাছে যাচ্ছে আপনি প্রত্যেকটা বিচারপতির অর্ডার দেখুন। আইনের তো কিছু বেসিস আছে। আপনি আমাকে দোষ দিয়ে দিলেন, ঠিক আছে, আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দোষ দিয়ে দিলেন, ঠিক আছে, কিন্তু আরেকজন বিচারপতি সেও একই কথা বলছে, আরেকজন বিচারপতির কাছে আছে সেও একই কথা বলছে। আপনি দেখুন, ধারাবাহিকভাবে যবে থেকে এই মামলা শুরু হয়েছে 2017, 18, 19 সাল থেকে, আর এই 25 সালে যখন সুপ্রিম কোর্ট গিয়ে ফাইনাল রায় দিল, যতগুলো রায় আছে সবকটা রায়তেই এই দুর্নীতির কথা উঠেছে। হ্যাঁ, হয়তো ড্রাস্টিক স্টেপটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তখন নেয়নি। ভারতবর্ষের ইতিহাসে টেন্টেডদের টাকা ফেরত দিতে হবে, টেন্টেডদের টাকা ফেরত দিতে হবে, এরকম রায় অন্তত আমি আমার 15 বছর 16 বছর প্র্যাকটিসে আমি দেখিনি। 12.5% ইন্টারেস্টে। কারণ এই সমাজের মধ্যে এই দুর্নীতিগ্রস্ত ফ্রডগুলো যদি শিক্ষা ব্যবস্থা থেকে আরম্ভ করে সমস্ত ব্যবস্থার মধ্যে ঢুকে যায়, তাহলে আমাদের সমাজের অধঃপতনের ভূমিকা। এবং সেইটা থেকে বেরোনোর জন্য কলকাতা হাইকোর্টকে আমি ধন্যবাদ জানাই, এবং সুপ্রিম কোর্টকেও। দে হ্যাভ টেকেন আ বোল্ড স্টেপ। এই যে রায়টা দেবে যে তাদের টাকা ফেরত দিতে হবে 12.5% ইন্টারেস্টে, এটা কিন্তু বিচারপতিরাই দিয়েছে। এটা কিন্তু কোর্টে আপনারা যদি সওয়াল জবাব দেখে থাকেন, অনেকে হয়তো বিকাশবাবু সওয়াল জবাব দেখে বলছেন উনি ক্যান্সেলেশনের কথা বলেছেন, উনি কিন্তু এই কথাটা বলেননি যে টেন্টেড যারা তাদের টাকাটাও ফেরত দিতে হবে 12.5% ইন্টারেস্টে। এটা বিচার ব্যবস্থা থেকে উঠে এসেছে, এটা কোনো পক্ষের সাবমিশন ছিল না।
এবং 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 আপনি যদি ধারাবাহিকভাবে আইনের জায়গাটা দেখেন, সিঙ্গেল বেঞ্চ এই একই কথা বলেছে, ডিভিশন বেঞ্চ একই কথা বলেছে, সুপ্রিম কোর্টও একই কথা বলেছে, টাকা ফেরত দাও উইথ ইন্টারেস্ট। এটা কিন্তু আমাদের যারা আইনজীবী যারা ছিলেন তারা কিন্তু এই প্রেয়ারটা করেননি, কারণ এটার কারণ আছে, আইনের যুক্তিটা দেখতে হবে। এখানে ওই দালালগুলোর যুক্তি দিলে চলবে না। দালালগুলো বলছে যে প্রকাশ্যে আসুন আমার সাথে তর্ক করতে, দালালের সাথে কে তর্ক করবে? কারণ কোর্ট ক্যানট শাট ইটস আইজ, ল ইজ ব্লাইন্ড বাট জাজ ইজ নট ব্লাইন্ড। আন্দা কানুন বলে না, জাজেস আর নট ব্লাইন্ড। এবং সেটা তো একটা বিচারপতি না, বিভিন্ন বিচারপতির কাছে গিয়ে এক রায় দাঁড়াচ্ছে, এক জিনিস দাঁড়াচ্ছে। কেন? কিন্তু বিভিন্ন বিচারপতি বা বিচার প্রক্রিয়ায় যে চাকরিটা খেলো তাদেরকে কেন আইডেন্টিফাই করতে পারলো না? বিচার প্রক্রিয়ার এটা তো দায়িত্ব নয়। বিচার প্রক্রিয়া এটা করবে কি করে আইডেন্টিফাইটা তো কমিশন, আজকে যে কমিশন লিস্টটা বার করেছে, এই লিস্টটা যদি কমিশন 5 বছর আগে জেনুইন এবং টেন্টেড বার করতো তাহলে কি এই জিনিসটা হতো? আপনি একটা কথা বলেন, আজকে যে লিস্টটা বার করেছে, আপনি এই প্রশ্নটা যখন করলেন, এই লিস্টটা আপনি ভালো করে দেখুন, এখার মধ্যে আপনি কি করে বুঝবেন যে কে আপনার আউট অফ প্যানেল, কে আপনার এক্সপায়ারি অফ প্যানেল, কে র্যাঙ্ক জাম্প, কে ব্ল্যাঙ্ক ওএমআর, কে ওএমআর মিসম্যাচ? আপনি বলুন এখান থেকে, আপনি বলতে পারছেন কিনা? এই যে কথাটা বলা হচ্ছে যে বিচার প্রক্রিয়া চাকরিটা খেয়ে দিল, বিচার প্রক্রিয়া চাকরিটা খেয়ে দিল, এটা একটা পলিটিক্যাল ন্যারেটিভ। এবং এই পলিটিক্যাল ন্যারেটিভ গুলো তৃণমূলের হ্যাবিচুয়াল অফেন্ডার গুলো করছে, তৃণমূলের দাগি আসামিগুলো করছে, আর কেউ না। ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন বিচার ব্যবস্থাকে এই ধরনের কথা বলা হয়নি। তাতে বিচার ব্যবস্থার কিছু যায় আসে না, বিচার ব্যবস্থা যেটা করা সেটাই করবে। এবং আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, সরকার কিচ্ছু করতে পারবে না, অত দম তৃণমূল কংগ্রেসের নেই। বিক্রম দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার। ধন্যবাদ।